গুড আফটারনুন স্যার। তো আজকে কিন্তু আমরা ভার্বের একটা টপিক ডিসকাস করব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব টেন্সের মধ্যে আমরা একটা সেন্টেন্সের মধ্যে আমরা চিহ্নিত করব একই রকম ভার্ব কখন ফাইনাইট হচ্ছে কখন নন ফাইনাইট হচ্ছে, আর এটা পড়ার দরকার বা কেন, ঠিক আছে? তো সবথেকে আগে আমরা এর ডেফিনেশনটাকে খেয়াল করে নিই। ঠিক ওই ডেফিনেশনের সাথে সাথে আমরা উদাহরণগুলো প্র্যাকটিস করব আর বোঝার চেষ্টা করব। ফাইনাইট ভার্ব, the verb which changes its form according to the tense. টেন্সের সাথে সাথে ভার্বের পরিবর্তন হয় এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন। The verb which changes its form according to the tense of the sentence or person or number. পারসন চেঞ্জের সাথে সাথে ভার্বের চেঞ্জ হবে, সাবজেক্টের চেঞ্জের সাথে সাথে ভার্বের চেঞ্জ হবে, ঠিক আছে? একটা সেন্টেন্স লিখি যে তাহারা প্রতিদিন ফুটবল খেলে, দে প্লে ক্রিকেট এভরিডে। দেখতে পাচ্ছো? দে they play cricket every day. এটা একটা সেন্টেন্স। এখানে সাবজেক্ট কোনটা? দে। সাবজেক্ট দে, দে। এখানে দে সাবজেক্টের সাথে আমরা প্লে ভার্ব লাগিয়েছি, ক্রিকেট এভরিডে। দেখো এখানে সাবজেক্টের সাথে যে ভার্বটি লেগেছে বা দে প্লে ক্রিকেট এভরিডে, এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা দেখে প্লে দেখে টেন্স চেনাও যাচ্ছে। দে একটা সাবজেক্ট, আমাদের সেই ডেফিনেশন কি সাবজেক্টের অবস্থা দেখে ভার্বের ইউজ হয়। দে একটা প্লুরাল, এখানে ভার্ব ব্যবহার হয়েছে প্লুরাল। ঠিক সেরকম করে সাবজেক্ট চেঞ্জ করব, ভার্বও তার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। যদি লিখি মিতা প্লেজ ক্রিকেট এভরিডে, তখন এখানে কি হয়ে যাচ্ছে? প্লেজ। এখানে দেখো সাবজেক্ট চেঞ্জ, ভার্ব চেঞ্জ। ঠিক সেরকম করে আমি যদি লিখি they played cricket every day, এখানে দেখো প্লে ভার্বকে চেঞ্জ করে প্লেড করেছি, পাস্ট করেছি। টেন্সের পরিবর্তন সাথে সাথে ভার্বেরও পরিবর্তন। তাহলে ডেফিনেশন কি বলেছিল আমাদের? যে টেন্সের পরিবর্তনের অনুসারে ভার্বের পরিবর্তন হয়। দ্যাট মিন্স ভার্বের পরিবর্তন হবে, ভার্বের রূপের পরিবর্তন হবে, টেন্সও বদলে যাবে, ঠিক আছে? আর এখানে সাবজেক্ট অনুসারে আমরা বলেছিলাম ভার্বের ব্যবহার হবে, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, তার সাথে সাথে টেন্সের পরিবর্তন হলে তার সাথে সাথে ভার্বেরও পরিবর্তন হবে। যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, যে ভার্বের রূপের পরিবর্তনের সাথে সাথে টেন্সেরও পরিবর্তন হয়, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। পারসন অনুসারেও এই ভার্বের কিন্তু পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। তো এখানে তাহলে সংজ্ঞাটা আমরা কি পড়েছিলাম? যে টেন্সের রূপের পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন হয়, অর্থাৎ ভার্বের পরিবর্তনের সাথে সাথে টেন্সের পরিবর্তন হয়, এবং তার সাথে সাথে পারসন সাবজেক্ট অনুসারে কিন্তু ভার্বেরও চেঞ্জেস ঘটে। তাহলে এই সেন্টেন্সটি দেখে আমরা দেখছি এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এটা একটা ফাইনাইট ভার্ব। দে প্লেড ক্রিকেট এভরিডে, প্লেড দেখে টেন্স চেনা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কোন টেন্স? দে প্লেড ক্রিকেট এভরিডে,
past tense, সিম্পল পাস্ট টেন্স, তাহলে এটা থেকে টেন্স চেনা যাচ্ছে, সো এটাও একটা ফাইনাইট ভার্ব। তাহলে এই প্লে ভার্বটা কখন নন ফাইনাইট ভার্বে পরিণত হয় তখন সেটা আমরা একটু দেখি, ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব দেখে কিন্তু আমরা টেন্স চিনতে পারবো না। নন ফাইনাইট ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারবো না। একটা সেন্টেন্স লিখবো, সেই সেন্টেন্সের ইউজ দেখে আমরা বুঝে যাব ওর মধ্যে প্লে ভার্বটা কখন ফাইনাইট ভার্ব হচ্ছে না, ঠিক আছে? রাম ইজ গোয়িং টু প্লে ক্রিকেট, একটা সেন্টেন্স লিখলাম, রাম Each going ইজ গোয়িং to টু play cricket. প্লে Cricket. cricket. এইখানে দেখো এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে সাবজেক্ট রাম, ইজ হেল্পিং ভার্ব, গোয়িং এখানে মেন ভার্ব। দেখো তো এখানেও একটা প্লে একটা ভার্ব আছে, আছে টু যুক্ত ভার্বের প্রথম ফর্ম, infinitive, কিন্তু এই ভার্বটিকে দেখে চেনা যাচ্ছে না কি এটা কোন টেন্সের কারণে বসেছে, এরকম কিছু বোঝা যাচ্ছে কি? না। টু প্লে দেখে বোঝা যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আমি সমস্ত সেন্টেন্স লিখবো, রাম ওয়াজ গোয়িং টু প্লে ক্রিকেট, মিতা ইজ গোয়িং টু প্লে ক্রিকেট, দে ওয়ার গোয়িং টু প্লে ক্রিকেট। দেখো টেন্সের পরিবর্তন হচ্ছে কিন্তু টু প্লের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। হচ্ছে কি এখানে? না। এখানে আবার একটা সেন্টেন্স লিখে দেখতে পারি আমরা যে হি ওয়াজ গোয়িং টু প্লে ক্রিকেট। Cricket. দেখো তো এখানে টেন্স পরিবর্তন হয়ে গেছে, ইজের জায়গায় ওয়াজ হয়ে গেছে, কিন্তু টু প্লের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। সো টেন্সের রূপের পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই ভার্বের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে এই টু প্লে ভার্বটিকে আমরা দেখে টেন্স চিনতে পারছি না, সো এটা একটা কি non finite, নন ফাইনাইট, এটা ফাইনাইট ভার্ব হতে পারে না। এরকম অজস্র বাক্য আমরা প্র্যাকটিস করব আর সেখানে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের ব্যবহারটা দেখব। টেন্স অ্যাকর্ডিং টু টেন্সের অনুসারে, মানে টেন্স অফ দ্য সেন্টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলো কিন্তু আমরা এই ভার্বগুলো দেখে চিনতে পারি, ঠিক আছে, ফাইনাইট ভার্ব দেখে। কিন্তু নাম্বার অফ দ্য সাবজেক্ট, নাম্বার অফ দ্য সাবজেক্ট, নাম্বার অফ দ্য পারসন, এগুলো যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, কিংবা আমরা সিঙ্গুলার, প্লুরাল কিংবা টেন্সের পরিবর্তন, এগুলো কিন্তু সে ফাইনাইট ভার্বই ঘটায়, এগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব কিন্তু ঘটাতে পারে না। তো এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। ঠিক এরকম পার্সন অনুসারে কি রকম ভার্বের রূপের পরিবর্তন হয় তাও দেখেছো তোমরা। রাম টক্স ভেরি স্লোলি, এটা একটা থার্ড পারসন, এখানে আমি টককে টক্স করেছি, কিন্তু আমি আবার নিজের ক্ষেত্রে যদি বলি আই টক ভেরি স্লোলি, আমি ফার্স্ট পারসন, আমি টক করেছি, টক্স করিনি, ঠিক আছে? তাহলে ভার্বের পরিবর্তন হলে কিন্তু আমরা বুঝে যাব টেন্সের পরিবর্তন হচ্ছে, আর টেন্সের পরিবর্তন হলে ভার্বের পরিবর্তন হচ্ছে, দ্যাট মিন্স ওই ভার্বটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। চেঞ্জ অ্যাকর্ডিং টু নাম্বার, নাম্বার অনুসারে কি রকম চেঞ্জ হচ্ছে আমরা সেটা অভ্যাস করি। মোহন ইটস রাইস, মোহন কি খায়? ভাত খায়। মোহন কি? থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি উই ইট রাইস, এখানে আমরা দেখো উই একটা বহুবচন না, উই মানে আমরা না আমি, কোনটা? আমরা। তাহলে দেখো এখানে কিন্তু ইটস হয়নি, কি হয়েছে? ইট হয়েছে। তাহলে এখানে পারসন বা নাম্বার অনুসারে কিন্তু কি হয়েছে? ভার্বের পরিবর্তন হয়েছে। সো ইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব। এখানে সাবজেক্ট নাম্বারকে বা ভার্বকে কন্ট্রোল করছে, কিন্তু এখানে যে সাবজেক্ট ও ভার্বকে কিন্তু কন্ট্রোল করছে, মানে যেমন ভার্ব তেমন সাবজেক্ট, সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। তো সিঙ্গুলার হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হওয়ার সাথে সাথে ভার্ব সিঙ্গুলার হচ্ছে। দে আর প্লেইং ক্রিকেট আর দে ওয়ার প্লেইং ক্রিকেট, এখানে দেখো দে আর প্লেইং, দে ওয়ার প্লেইং, এখানে আর দেখো টেন্স চেঞ্জ করেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়ার করে দিয়েছে কি পাস্ট কন্টিনিউয়াস।
এখানে দেখো টেন্সের পরিবর্তন হয়েছে, ভার্বেরও পরিবর্তন হয়েছে। হয়েছে। তাহলে ওই ওয়্যার কিংবা আর এগুলো কি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। ঠিক এইরকম করে যে আমরা বিষয়গুলো দেখলাম, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের বিষয়টি কি, টেন্সের রূপের পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপের পরিবর্তন, অর্থাৎ ভার্বের পরিবর্তনের সাথে সাথে টেন্সের চেঞ্জেস হচ্ছে হ্যাঁ এবং পার্সন অনুসারে কিন্তু ভার্বের পরিবর্তন হচ্ছে, হচ্ছে। সাবজেক্ট অনুসারে কিন্তু ভার্বের পরিবর্তন হচ্ছে। তো ঠিক এইরকম যে ভার্বগুলোর দ্বারা বাক্যের মধ্যে ক্রিয়া ঘটে হুম, বা কাজ হচ্ছে, ওগুলো সব ফাইনাইট ভার্ব। আর যে ভার্বকে দেখে টেন্স চেনা যায় না কিংবা তাকে পার্সন non-finite অনুসারে verb চেঞ্জ বলে। হয় না, তাকে বলা হবে নন Non-finite ফাইনাইট verb। ভার্ব। কিন্তু নন ফাইনাইট ভার্বের তাহলে ডেফিনিশনটা কি হতে পারে? দ্য ভার্ব হুইচ ডাজ নট চেঞ্জেস, দ্য ভার্ব হুইচ ডাজ নট চেঞ্জ ইটস ফর্ম অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স অর পার্সন হুম, অফ দ্য সাবজেক্ট ইজ কল্ড নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, হুম। মানে এটা কি করতে পারে না, দ্য ভার্ব ইজ ডাজন্ট চেঞ্জ, এটা চেঞ্জ হয় না। ইটস ফর্ম অ্যাকর্ডিং টু দ্য টেন্স অনুসারে কোনো চেঞ্জ নেই, অফ দ্য সেন্টেন্স অর পারসন অর সাবজেক্ট ইজ কল্ড নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ করতে পারে না, ও কিন্তু সেন্টেন্সের জায়গায় কিন্তু চুপচাপ বসে থাকে। হুম, পুরো টেন্স বদলে যাবে, পুরো সিস্টেম বদলে যাবে, কিন্তু ও চুপচাপ বসে থাকবে, ওর দ্বারা কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। পাবো না। ঠিক আছে, হ্যাঁ এর পরের টপিকটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব যে নন ফাইনাইট ভার্ব কিভাবে একটা সেন্টেন্সে নাউনের জায়গায় বসে কিংবা অ্যাডজেক্টিভের জায়গায় বসে কিংবা অ্যাডভার্বের জায়গায় বসে, যেগুলো আমরা সেন্টেন্সের মধ্যে দেখবো বা অভ্যাস করবো, না হলে আমরা বুঝতে পারি না যে কখন ওটা কিরকম পজিশনে কি মুড নিয়ে বসে আছে, আমরা চিনতে পারি না, কারণ চিনতে আমাদের প্রবলেম হয়। কারণ দেখতে আলাদা আলাদা, নাম আলাদা আলাদা, কিন্তু জিনিসটা একই। নন ফাইনাইট ভার্ব আর অলসো কল্ড ডবল পার্টস অফ স্পিচ, এটা জানতে হবে। এটা ডবল পার্টস অফ স্পিচের মতনও কাজ করে। একটা সেন্টেন্স দিয়ে অভ্যাস করি। মনে করো কি, মিতা রানস এভরি ডে ইন দা মর্নিং। একটা সেন্টেন্স লিখলাম, মিতা, স্কেচ চলছে না, মিতা runs every day in the morning. এখানে দেখো মিতা রানস এভরিডে ইন দ্য মর্নিং, এখানে এই যে সেন্টেন্সটি দেখে আমরা বুঝতে পারছি, এই ভার্বটিকে দেখে কি এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। Tense। তাহলে এটা কি ফাইনাইট ফাইনাইট ভার্ব। ভার্ব। কিন্তু ঠিক এইরকম একটা সেন্টেন্স আমি করব যে টু রান ইজ এ গুড এক্সারসাইজ, এখানে আমি শুধু কি করব, টু রান ইজ এ গুড এক্সারসাইজ, টু রান ইজ এ গুড এক্সারসাইজ, একটা বাক্য লিখলাম, টু রান ইজ এ গুড এক্সারসাইজ। টু রান, এখানে রান ছিল ফাইনাইট ভার্ব দেখে, এখানে কি টু রান দেখে কি কোনো টেন্স চেনা যাচ্ছে? না টু রান দেখে টেন্স চেনা যাচ্ছে না, তাহলে এটা কি হয়ে যাবে, নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, ঠিক সেম এরকম একটা সেন্টেন্স, রানিং ইজ এ গুড এক্সারসাইজ বা রানিং ইজ গুড এক্সারসাইজ ফর এভরিওয়ান, ফর হেলথ ইত্যাদি। এখানে যদি রানিং একটা লিখি, আচ্ছা রানিং ইজ গুড ফর হেলথ, রানিং ইজ এ গুড এক্সারসাইজ ফর এভরিওয়ান, আচ্ছা এই রানিং দেখে টেন্স চেনা যায়? টেন্স চেনা যায় না। কিন্তু দেখো এই টু রান, রানিং এগুলো কিন্তু সাবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়েছে। তো সাবজেক্টের জায়গায় ব্যবহৃত যেটা হয় সেটা নাউন বা প্রোনাউন হয়, কিংবা তাহলে এদের অবস্থান যদি সাবজেক্টের জায়গায় হয়, সাবজেক্টের জায়গায় তো এখানে কোনো পার্সনের নাম নেই, ভার্ব যুক্ত আইএনজি আছে, ভার্বের সাথে টু আছে, তাহলে এগুলো তো কিছু আর জিনিস, তাহলে এগুলোর নাম কি হতে পারে? হ্যাঁ, আইএনজি যুক্ত যে ভার্বগুলো বসবে তার নাম হবে জিরান। টু যুক্ত ভার্বের প্রথম ফর্ম হয়ে যাবে ইনফিনিটিভ, যাদেরকে দেখে কিন্তু টেন্স চিহ্নিত করা যায় না। ঠিক এইরকম সাবজেক্ট নাউনের কাজ করছে কে বলতো? নন ফাইনাইট ভার্ব। মানে সাবজেক্ট বা নাউনের কাজ কে করছে? নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব কিন্তু অনেক রকম দেখতে হতে পারে, আইএনজিও যুক্ত হতে পারে, কিংবা
টু যুক্ত ভার্বের প্রথম ফর্ম হতে পারে, তাছাড়া নাউন প্রনাউন তো হতে পারে, আমরা সেটা জানি। ঠিক আছে? আর আরেকটা কথা খেয়াল রাখবে, সাবজেক্ট কিংবা অবজেক্ট নাউন কিংবা প্রনাউনই হবে। ঠিক আছে? সাবজেক্ট কিংবা অবজেক্ট সর্বদা নাউন কিংবা প্রনাউনই হবে। সেটা অনেক রকম রূপ নিয়ে বসতে পারে, তা দেখে আমরা ঘাবড়ে যাব না যে ভার্ব দেখে ভাবছি এ তো নাউনের জায়গায় বসেছে, তাহলে এটা কি হতে পারে। ব্যবহারের উপরে কিংবা সেন্টেন্সের ভেতরে ওর অভ্যাসের উপরে সেটা দেখা হবে কিংবা তাকে উল্লেখ করা হবে। ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসেবে কিভাবে কাজ করে একটা দেখাই। নন ফাইনাইট ভার্ব অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসেবে কিভাবে কাজ করে একটা সেন্টেন্সের মধ্যে দেখো। এর যে অভ্যাসগুলো, এগুলো যত প্র্যাকটিস হবে তত এগুলো আমাদের মধ্যে ঢুকে থাকবে, কারণ এগুলো অভ্যাস না বলে মনে থাকে না। ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে কিরকম, আই ইট করতে পারে কিংবা উই ইট করতে পারে, যা খুশি। ঠিক আছে? মিতা ইটস বয়েলড রাইস বললাম, কিংবা আমি লিখলাম আই ইট বয়েলড রাইস, আই ইট বয়েলড এগ ইত্যাদি। আই ইট বয়েলড রাইস, সেন্টেন্স একটা লিখলাম আই ইট বয়েলড রাইস। ঠিক আছে? আই ইট বয়েলড রাইস। ঠিক আছে? তাহলে আই ইট বয়েলড রাইস একটা বাক্য লিখেছি। এখানে দেখো তো সাবজেক্ট ভার্ব, এটা কি বয়েলও একটা ভার্ব, কিন্তু বয়েলও একটা ভার্ব, কিন্তু এই বয়েলড যে ভার্বটি এটা দেখো পাস্ট ফর্ম দেখে লাগছে যে পাস্ট ফর্ম, তাই না? কিন্তু এটা কি সত্যি কি ভার্ব? দেখো এরপরে কিন্তু একটা নাউন আছে, এরপরে একটা নাউন আছে, কিন্তু আমরা পড়েছি পার্টস অফ স্পিচে কি নাউনকে যে বিশেষিত করে সে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে আবার বলো, আই ইট বয়েলড রাইস, আই ইট বয়েলড রাইস, এটা একটা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সে আই সাবজেক্ট, ইট একটি ভার্ব, বয়েলড একটা ভার্ব, দেখে মনে হচ্ছে এটা একটা ভার্বের মতো, এটা একটা নাউন। আমরা পার্টস অফ স্পিচে কি পড়েছি? এটা মনে করো নাউন, এটা কি নাউন। নাউনকে যে বিশেষিত করে সে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে? অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখানে আমি রাইসকে নাউন হিসেবে চিহ্নিত করেছি, কিন্তু এখানে সাবজেক্ট বা এখানে দেখো আই কিন্তু প্রনাউন আছে এখানে। ঠিক আছে? আমি বলেছি সাবজেক্ট কিংবা অবজেক্ট সর্বদা নাউন কিংবা প্রনাউনই হয়। তাহলে রাইস যে একটা নাউন, এই নাউনকে বিশেষিত কে করছে? বয়েল। তাহলে নাউনকে যে বিশেষিত করে সে কে হয়? অ্যাডজেক্টিভ হয়। কিন্তু এই অ্যাডজেক্টিভের যে, তাহলে এই একটা অ্যাডজেক্টিভের মতন দেখতে লাগছে, কিন্তু এই কি অ্যাডজেক্টিভের মতন দেখতে লাগছে? এটা দেখো তো, এটা একটা ভার্বের রূপ নিয়ে বসে আছে, বয়েল, তাই না? হ্যাঁ, লেখা আছে বয়েলড, ভার্বের মতো, কিন্তু অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। সো এটাকে আমরা কি বলবো? কি বলবো তাহলে? নন ফাইনাইট ভার্ব। এটা কোনো ভার্ব নয়, এটা কোনো ভার্ব নয়। এটা কিন্তু দেখো এটা অ্যাডজেক্টিভের জায়গায় আছে, কিন্তু অ্যাডজেক্টিভের জায়গায় বসে আছে কি রকম ভাবে না ভার্ব হিসেবে বসে আছে, দেখতে ভার্বের মতো, কিন্তু এটা আসলে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? তাহলে কি হলো? অ্যাডজেক্টিভের মতন ব্যবহৃত হয়েছে কিন্তু সেন্টেন্সের মধ্যে, কিন্তু নন ফাইনাইট। এটা একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক এরকম অনেক সেন্টেন্স আছে, এগুলো অভ্যাস করতে হয়। ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব অ্যাজ এন অ্যাডজেক্টিভের মতন কাজ করেছে, নন ফাইনাইট ভার্ব অ্যাজ এন অ্যাডভার্বের মতন কাজ করে। কেমন একটা সেন্টেন্স করি? ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব যেমন অ্যাডজেক্টিভের মতন কাজ করলো, ঠিক অ্যাডভার্ব হিসেবে কিভাবে কাজ করছে একটা সেন্টেন্স লিখে আমরা দেখি। সেই সেন্টেন্সের মধ্যে একদম ক্লিয়ার করব আমরা কিভাবে অ্যাডভার্বের জায়গায় বসেছে, কিন্তু দেখতে অ্যাডভার্বের মতন, কিন্তু নন ফাইনাইট ভার্ব। রাম গো টু মার্কেট, রাম লিখতে পারো, রাম গীতা লিখতে পারো, যা খুশি। রাম গো টু মার্কেট টু বাই। একটু আস্তে, ভিডিওটা আমি কাট করব, তুমি কথা বলবে, আমার লেখার পর লেখার সাথে সাথে কথা বলবে, বুঝতে পারলে? আমার লেখার সাথে সাথে কথা বলবে। হ্যাঁ, পরে লিখলাম রাম গো টু মার্কেট টু বাই। তাহলে রাম গো টু মার্কেট যায় কি? টু বাই, কিনতে। টু বাই
কিনতে। আচ্ছা দেখো তো এখানে রাম গো টু মার্কেট টু বাই, এই যে গো টু মার্কেট টু বাই কিনতে যায়। আচ্ছা এখানে রাম গো টু মার্কেট, এটা তো দেখে টেন্স চেনা যাচ্ছে, হ্যাঁ ঠিক? হ্যাঁ এটা দেখে টেন্স চেনা চেনা যাচ্ছে, যাচ্ছে। তাহলে টেন্স চেনা যাচ্ছে তো লিখে দিই ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। কিন্তু এ বাইও তো একটা ভার্ব, হ্যাঁ দেখো তো একে দেখে টেন্স কিনে চেনা যাচ্ছে? না, টেন্স চেনা যাচ্ছে না, এটা কি হবে? নন Non ফাইনাইট finite ভার্ব। ভার্ব। এখন সবথেকে বড় জিনিস হচ্ছে সেন্টেন্স যত আমরা এরকম করে অভ্যাস করব তাতে আমাদের ওই ভুলটা মিটে যাবে, ঠিক আছে? হ্যাঁ। ভুলটা মিটে মিটে যাবে। যাবে। এই ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের বিষয়টা তখনই মন থেকে ডাউট ক্লিয়ার হবে যত সেন্টেন্স অভ্যাস করবে, তত ফাইনাইট টু যুক্ত কখন, ভার্বের সাথে আইএনজি যুক্ত কখন, কখন সাবজেক্টের জায়গায় বসছে, এগুলো অভ্যাস করতে করতে কিন্তু ওই ভুল ভ্রান্তিগুলো সব মিটে যায়। উঠে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে তাহলে রাম গো টু মার্কেট টু বাই, রাম কিনতে যায়, কিন্তু এখানে বলতো এই যে টু বাই এটা তো নন ফাইনাইট ভার্ব, কিন্তু বসেছে কোথায় বলতো? বসেছে কোথায়? রাম গো টু মার্কেট টু বাই, বলতো এটা কি হবে? এবার গো কে প্রশ্ন করো, কোথায় যায়, কি কিনতে যায়, মানে কোথায় যায় কি যায়, হুম এই যে বিষয়টা, হয় গো কোথায় যায়, হ্যাঁ আচ্ছা ক্রয় করতে কিনতে। আচ্ছা টু বাই এই যে নন ফাইনাইট ভার্বটি, এই দেখো অ্যাডভার্বের জায়গায় কিন্তু বসে বসেছে। বসেছে, হ্যাঁ ঠিক অ্যাডভার্বের জায়গায় বসেছে। সো আমরা এটাকে কি বলতে পারি? অ্যাডভার্বের জায়গায় বসেছে, কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব অ্যাজ এন অ্যাডভার্বের মতন কাজ করেছে। ঠিক নন ফাইনাইট ভার্বকে তিনটে ভাগে কিন্তু বিশ্লেষণ করা যায় এবং তাকে আমরা দেখতে পারি। খুব একটা ছোট্ট করে বিষয়টিকে আমরা ডিসকাস করব পরের ভিডিওটিতে। আমরা নন ফাইনাইট ভার্বকে কিন্তু অনেক বিস্তার করব। ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল, নন ফাইনাইট ভার্বটা কি? ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল। এবার ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপলের একটু বেসিক ধারণা আমরা জেনে নিই। ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল বিষয়টা ঠিক এরকম যে অনেক সেন্টেন্স অভ্যাসের সাথে সাথে আমরা জানলাম যে সাবজেক্টের জায়গায় আইএনজি যুক্ত ভার্ব থাকলে জিরান হয়, টু যুক্ত ভার্বের প্রথম ফর্ম থাকলে ইনফিনিটিভ হয়, ঠিক আছে? আইএনজি যুক্ত অনেক জায়গায় অনেক সেন্টেন্স আমরা দেখতে পেয়েছি ভার্বের সাথে, ঠিক আছে? যে তাহলে আমরা এই ইনফিনিটিভ জিরান পার্টিসিপল যে পরের ভিডিওটা তাতে আমরা অনেক বেশি করে ডিসকাস করব, কিন্তু একটুখানি জিরান্ড আর পার্টিসিপলের একটুখানি অভ্যাস করব, তাতে আমাদের জিরান আর পার্টিসিপলের ব্যবহার তো একই রকম জিনিস, কখন জিরান হচ্ছে আর কখন পার্টিসিপল হচ্ছে তা আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা সেন্টেন্স একটা ডিসকাস করা যাক কি, রাম ইজ প্লেইং ক্রিকেট। আচ্ছা বলো রাম ইজ প্লেইং ক্রিকেট, তাহলে এখানে প্লেইংটা কি বা সেন্টেন্সটা কেমন হলো? রাম ইজ প্লেইং ক্রিকেট, এটা একটা চলমান সেন্টেন্স, এটা একটা চলমান সেন্টেন্স, চলমান মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি রাম ইজ প্লেইং ক্রিকেট, কি লিখলাম? রাম ইজ প্লেইং ক্রিকেট। রাম ইজ প্লেইং ক্রিকেট, ঠিক আছে? দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো তো, এখানে অলরেডি কিন্তু চলমান চলছে একটা কাজ, কি এখানে কি রকম চলছে? চলমান চলছে। তাহলে এখানে দেখো যখন আমরা কোনো সেন্টেন্সের মধ্যে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত দেখি এবং যেটা মেন ভার্ব হিসেবে কাজ করে তাকে আমরা কি বলি? প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? এটা প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু প্লেইং ক্রিকেট ইজ মাই হবি বা প্লেইং ক্রিকেট বা বললাম স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, ঠিক আছে? সুইমিং ইজ মাই হবি, এই যে সুইমিং, স্মোকিং, প্লেইং দিয়ে আমরা যখন সেন্টেন্সটি শুরু করব তখন কি ওই প্লেইং বা সুইমিং কিংবা রানিং সেন্টেন্সটি কি তুরন্ত চালিয়ে দিচ্ছে নাকি? কাজটা কি চলছে এমন নাকি? না চলছে না। তাহলে ওই সেন্টেন্সে ওই প্লেইং, সুইমিং, ড্রিঙ্কিং এগুলো তাহলে কি? জিরান। এগুলো কি জিরান আকারে ব্যবহৃত হয়েছে। এখন এই আইএনজি যুক্ত ভার্বগুলো যখন আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত করি এবং সাবজেক্টের জায়গায় ব্যবহার হয় দেখতে ভার্বের মতন, কিন্তু কাজ করছে নাউনের জায়গাতে নাউনের মতন, তখন কিন্তু ওই রকম সেন্টেন্সগুলোর ওই শুরুর আইএনজি যুক্ত ভার্বগুলোকে আমরা কি বলবো? জিরান, ঠিক আছে?
একটা সেন্টেন্স লিখে দেখা যায় নাকি? হ্যাঁ প্লেইং ক্রিকেট ইজ মাই হবি দিলাম প্লেইং ক্রিকেট প্লেইং ক্রিকেট ইজ মাই হবি। হবি এখানে দেখো তো প্লেইং দেখে বোঝা যাচ্ছে এটা কোন টেন্স? না না, কিন্তু ক্রিকেট ইজ মাই হবি বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। তাহলে এটা কি হবে? জিরান জিরান। ঠিক আছে, হ্যাঁ ঠিক এরকম অনেক সেন্টেন্স তোমরা করতে পারো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে নাউনের জায়গায় ব্যবহার করে। করে আই স হিম প্লেইং ক্রিকেট, একটা সেন্টেন্স করলাম আই স হিম প্লেইং ক্রিকেট। আচ্ছা বলো সে কি ক্রিকেট? তাকে তো আমি দেখেছিলাম সে খেলছে ক্রিকেট। হুম হ্যাঁ আচ্ছা আমি তাকে দেখেছিলাম সে ক্রিকেট খেলছে, খেলছে। আর তাহলে এখানে তার খেলার কাজটা চলছিল প্লেইং, হ্যাঁ। তাহলে ওখানে কি হবে? ওটাও প্রেজেন্ট পার্টিসিপল। Participle। ঠিক আছে, আই লাইক প্লেইং ক্রিকেট, আই লাইক প্লেইং ফুটবল, আই লাইক রিডিং বুক, আই লাইক রাইটিং স্টোরি। এগুলো কি? এগুলো সবই কি রকম? আমি বলবো আই লাইক প্লে ফুটবল বা প্লে ক্রিকেট, এগুলো কি হবে তাহলে বলো? কি হবে বল? আই লাইক প্লে ক্রিকেট, হ্যাঁ প্লে ক্রিকেট নয় প্লেইং ক্রিকেট বলতে হবে, Playing কিন্তু আই লাইক প্লে ফুটবল নয় প্লেইং ফুটবল। ফুটবল ফুটবল খেলা পছন্দ করি, হ্যাঁ। ক্রিকেট খেলা পছন্দ করি, এগুলো কি করবে তখন? এই যে জিনিসগুলো তখন কি করবে? প্লেইং ক্রিকেট বলতে ওই সময় তুরন্ত ওই কাজটা চলছে এমন না, তুমি বলছো যে আমার বই পড়া ভালো লাগে, রিডিং বুক, প্লেইং ক্রিকেট আমি পছন্দ করি, তার মিনিং কি হলো? ওটা সাবজেক্টের জায়গায় সর্বদা আমি কি বলেছি? সাবজেক্ট কিংবা অবজেক্ট সর্বদা নাউন কিংবা প্রোনাউন হয়। যখন আমি বলছি আই লাইক প্লেইং ক্রিকেট, অবজেক্টের জায়গায় বসেছি, তাহলে অবজেক্টের জায়গায় যাই বসুক না কেন সেটা হয় নাউন হবে কিংবা প্রোনাউন হবে। কিন্তু প্লেইং ক্রিকেটটা তাহলে কি হয়ে গেল? ভার্বের মতন বসেছে, তাহলে কি হলো? এটা একটা কি হয়ে গেল? জিরান। কি হয়ে গেল? জিরান। অবজেক্টের জায়গায় বসুক আর নাউনের জায়গায় বসুক, কি জিরান আকারে বসলো। ঠিক আছে, বাক্যটা লেখা যাক। ঠিক আছে, বাক্যটা লেখা যাক। বাক্যটা লিখলাম আই লাইক প্লেইং ক্রিকেট। ঠিক আছে, আই লাইক প্লেইং ক্রিকেট। আচ্ছা দেখো তো আমি পছন্দ করি। ঠিক আছে, হ্যাঁ এটা দেখে কি বোঝা যাচ্ছে? টেন্স চেনা যাচ্ছে। হ্যাঁ। কি পছন্দ করি? প্লেইং ক্রিকেট ক্রিকেট। পছন্দ করি, ক্রিকেট খেলা। খেলা। দেখো তো এটা অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়েছে। হ্যাঁ। আচ্ছা তাহলে কি এটা নাউন কিংবা প্রোনাউনের কোনোটা তো হওয়ার দরকার ছিল, হ্যাঁ কিন্তু তাহলে এ তো দেখতে ভার্বের মতো, হ্যাঁ দেখতে ভার্বের ভার্বের মতো, মতো। কিন্তু আমরা তো বলতে পারি না এটা ভার্ব। না। আমি বলেছি সর্বদা কি সাবজেক্ট কিংবা অবজেক্ট নাউন কিংবা প্রোনাউনই হয়। তাহলে কি করব আমরা? একে আমরা কি করব? তাহলে একে দেখতে তো এরকম আইএনজি যুক্ত, তখন কি করব? একে জিরান বলবো। ঠিক আছে, কিন্তু এই প্লেইং ক্রিকেট ইজ মাই হবি তখন তাও সেও হয়ে যাবে জিরান। কারণ এটা আমরা অবস্থা বলছি যে আমার এটা ভালো লাগে, ওর এটা ভালো লাগে, ওটার একটা সিচুয়েশন বলছি, সাধারণ অবস্থা বলছি। এখানে খেলার কাজ কিন্তু চলছে না, এটা কোনো চলমান কাজ হচ্ছে বলে না। ঠিক আছে, হ্যাঁ রাম ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, আই এম ফন্ড অফ প্লেইং ক্রিকেট। এগুলো কি? এগুলো সব আমরা ওটা বলছি অবজেক্টের জায়গায় আইএনজি যুক্ত ভাব কিন্তু সর্বদা জেরান হবে। হবে। কারণ নাউন কিংবা প্রোনাউনের জায়গা আমরা যদি কোনো রকম কোনো ভার্ব বসায় আইএনজি যুক্ত অবজেক্টের জায়গায় কিংবা সাবজেক্টের জায়গায় সে সর্বদা জিরান আকারেই বসে, বসে। বা বসলে তাকে আমরা জিরান বলবো। আইএনজি যুক্ত যদি কোনো বসে আমরা তাকে জিরান বলবো, কিন্তু তাকে দেখতে কিন্তু ভার্বের মতো। দিস ইজ আওয়ার প্লেইং গ্রাউন্ড, একটা বাক্য দিস ইজ আওয়ার প্লেইং গ্রাউন্ড। হ্যাঁ আচ্ছা, বা এই যে প্লেইং গ্রাউন্ড বলার সাথে সাথে ওই গ্রাউন্ড কি খেলছে নাকি? না এরকম হচ্ছে? না দিস ইজ আওয়ার প্লেইং গ্রাউন্ড বললাম, বলতে গ্রাউন্ড কি খেলে নাকি? বলো তো, গ্রাউন্ড খেলে না তো, না। তাহলে ওটা জিরান। এর পরের ক্লাসটি আমরা অনেকটা ডিপলি পড়বো, কি করে অর্থ বুঝে আমরা জিরান পার্টিসিপল বুঝে নেবো, মানে ফর্মুলা না বুঝেও। মানে আমরা এই যেমন দিস ইজ আওয়ার প্লেইং গ্রাউন্ড। আচ্ছা একটা সেন্টেন্স বলো তো, আই লাইক প্লেইং ক্রিকেট, আই লাইক প্লেইং Playing ক্রিকেট। cricket। আচ্ছা ক্রিকেটটা, এই যে ক্রিকেটটা
এ কি নিজে নিজে খেলতে পারে? না। তাহলে একে কেউ তো খেলে হ্যাঁ না। ক্রিকেট পড়ে আছে বল, ও একা একা খেলছে। না। ক্রিকেটকে খেলতে হবে, ঠিক আছে? হুম। কিন্তু সেই দিস ইজ আওয়ার প্লেইং গ্রাউন্ড, তো দিস ইজ আওয়ার প্লেইং গ্রাউন্ড বললে কিন্তু কি হচ্ছে, গ্রাউন্ড কিন্তু খেলার কাজ করতে পারে না, হুম। গ্রাউন্ডে খেলা হয়। গ্রাউন্ড খেলবে কি করে, ঠিক আছে? ঠিক ওটা জিরান আকারেই আমরা চিহ্নিত করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত ডিসকাস করলাম। ঠিক পরের ক্লাসটিতে আমরা কিন্তু জিরান ইনফিনিটিভ পার্টিসিপলের কিন্তু অনেকটা বেশি। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এর পরের ক্লাসে তোমরা এগুলো অভ্যাস করে আনবে, ঠিক আছে? তো সেই ক্লাসে আমরা এগুলো কমপ্লিট করব, আলোচনা করব। আর যারা এই ভিডিওটি দেখছেন এই ক্লাসটি অভ্যাস করবেন। কোনো অসুবিধা হলে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেটা সলভ করার। থ্যাংক ইউ স্টুডেন্ট, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।